বাথরুম একটা খুব সাধারণ জায়গা। প্রতিদিন আমরা সেখানে ঢুকি, দরজা বন্ধ করি, আয়নার সামনে দাঁড়াই। কিন্তু কখনো কি মনে হয়েছে আপনি ঢোকার পরেও কেউ যেন আগে থেকেই সেখানে ছিল? রাত ৩টায় হঠাৎ জলের শব্দ, বন্ধ শাওয়ার থেকেও পড়তে থাকা ফোঁটা, আর আয়নায় এমন এক প্রতিবিম্ব যেটা আপনার নড়াচড়া একটু দেরিতে অনুসরণ করে। আজকের গল্পটা এমনই এক বাথরুমের, যেটা শুধু ব্যবহার করা যায় না, ওটা আপনাকে দেখে, মনে রাখে, আর বেছে নেয়। আমি তখন শহরের বাইরে একটি পুরনো আবাসনে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছি। ফ্ল্যাটটা সস্তা ছিল, আশপাশ নিরিবিলি, আর সবচেয়ে বড় কথা, আমার অফিসের কাছেই। দালাল বলেছিল, ম্যাডাম, একটু পুরনো বিল্ডিং, কিন্তু খুব শান্ত। আমি বেশি প্রশ্ন করিনি, শান্ত মানেই তো ভালো। প্রথম দিন সব ঠিকঠাকই ছিল। রাতের খাবার খেয়ে ঘুমোতে যাওয়ার আগে বাথরুমে ঢুকলাম। সাধারণ বাথরুম, সাদা টাইলস, এক কোণে শাওয়ার, আর সামনে বড় একটা আয়না। কিন্তু দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো আমি একা নই। বাথরুমে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছি, হঠাৎ মনে হলো আয়নায় আমার চোখ দুটো আমার দিকে নয়, পেছনের দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত ঘুরে তাকালাম, কিছুই নেই। নিজেকে বোঝালাম, নতুন জায়গা, মাথায় ভয় ঢুকছে। কিন্তু তখনই টুপ টুপ টুপ, শাওয়ার থেকে জল পড়ার শব্দ। আমি নিশ্চিত শাওয়ার বন্ধ ছিল। আমি নিজেই বন্ধ করেছি। আবার বন্ধ করলাম, শব্দ থামল। কিন্তু আয়নায় তাকিয়ে দেখি আমার প্রতিবিম্ব এখনো আমার চেয়ে ১ সেকেন্ড দেরিতে নড়ছে। সেই রাতেই প্রথম ঘটনা ঘটে। ঘড়িতে ঠিক রাত ৩টে। হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ বাথরুম থেকে জলের শব্দ, টুপটাপ টুপটাপ। আমি ধীরে ধীরে দরজা খুলে তাকালাম। বাথরুমের আলো জ্বলছে। আমি নিশ্চিত আলো বন্ধ করেই ঘুমিয়েছিলাম। ভয়ে ভয়ে ভেতরে ঢুকলাম। আয়নার সামনে দাঁড়াতেই মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আয়নায় আমি ছিলাম না, আয়নায় তখন একটা মেয়ে দাঁড়িয়ে, চুল ভেজা, মুখ ঢেকে রেখেছে, সাদা পোশাক, যেন হাসপাতালের গাউন। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ ছিল না, শুধু কালো গর্ত। সে ফিসফিস করে বলল, এই বাথরুমটা আমার। হঠাৎ আলো নিভে গেল। পরদিন আমি পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধাকে সব বললাম। তিনি ফ্যাকাশে হয়ে গেলেন, বললেন, আপনি জানেন না, এই ফ্ল্যাটের আগের ভাড়াটিয়া এই বাথরুমেই মারা গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? তিনি ফিসফিস করে বললেন, রাত ৩টায়, আয়নার সামনে দাঁড়িয়ে। সে আর বেরোতে পারেনি। আমি খোঁজ নিতে শুরু করলাম। জানলাম, এক তরুণী, রিয়া, এই ফ্ল্যাটে একা থাকত। এক রাতে সে বাথরুমে ঢুকে আর বেরোয়নি। দরজা ভেঙে পাওয়া গিয়েছিল তার লাশ। আয়নার সামনে, চোখ খোলা, মুখে ভয়ে স্থায়ী ছাপ। কিন্তু ময়নাতদন্তে মৃত্যুর কারণ লেখা ছিল অজানা। আমি সিদ্ধান্ত নিলাম, এই রহস্যের শেষ করতেই হবে। সেই রাতে আবার ৩টা বাজল। আমি বাথরুমে ঢুকলাম। আয়না এবার আমি আর মেয়েটা দুজনেই ছিলাম। সে বলল, তুমি আমাকে দেখতে পারছো, কারণ এখন তুমি আমার মতো একা। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। আয়না ভাঙতে শুরু করলো। আমি দৌড়ে বেরোতে গিয়ে দেখি দরজার ওপারে আমার নিজের প্রতিবিম্ব দাঁড়িয়ে, আর সে হাসছে। পরদিন সকালে নতুন ভাড়াটিয়া এসেছে। সে দালালকে বলছে, বাথরুমটা একটু অদ্ভুত লাগছে। আর আয়নার ভেতর থেকে কেউ ফিসফিস করে বলছে, স্বাগতম। নতুন ভাড়াটিয়ার নাম ছিল অনিরুদ্ধ। সে সদ্য শহরে এসেছে, চাকরির চাপে মাথা ভর্তি, ভৌতিক গল্পে বিশ্বাস করার মানুষ নয়। প্রথম দিন সে লক্ষ্য করল, বাথরুমের দরজাটা একটু ভারী। বন্ধ করলে ক্লিক শব্দটা অস্বাভাবিক রকম জোরে হয়। রাতে ঘুমানোর আগে বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে সে বলল, আজকাল মানুষ কুসংস্কারে বেশি বিশ্বাস করে। ঠিক তখনই আয়নার ভেতরে তার হাসিটা একটু দেরিতে মিলিয়ে গেল। সে সেটা লক্ষ্য করল না। রাত 2:59। অনিরুদ্ধ মোবাইল স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়ছিল। হঠাৎ টুপ টুপ টুপ, সে উঠে বসল। ফ্ল্যাটে কেউ আছে নাকি? বাথরুমের দরজা আধখোলা, ভেতর থেকে নীলচে আলো বেরোচ্ছে। সে ধীরে ধীরে দরজা ঠেলে ঢুকল। শাওয়ার বন্ধ, কিন্তু মেঝে ভেজা, আর আয়নায় জলের ফোঁটা পড়ছে ভেতরের দিক থেকে। অনিরুদ্ধ আয়নার কাছে এগিয়ে গেল। হঠাৎ
আয়নার ভেতর হাতটা নড়ল, কিন্তু সেটা তার হাত নয়। আয়নার ভেতর দাঁড়িয়ে থাকা মানুষটা তার মতো দেখতে, কিন্তু চোখ দুটো কালো, ঠোঁটে চাপা হাসি। আয়নার ভেতরের অনিরুদ্ধ বলল, তুমি দেরি করে ফেলেছ। আয়না কেঁপে উঠল। অনিরুদ্ধ দৌড়ে বেরোতে গেল। দরজা খুলছে না। দরজার ওপাশ থেকে হালকা করা নাড়ার শব্দ, ঠক ঠক। কেউ যেন বাইরে থেকে ঢুকতে চাইছে, কিন্তু সে তো একাই ফ্ল্যাটে। আয়নার ভেতরের ছাটা ধীরে ধীরে আয়না ছেড়ে বেরিয়ে আসছে। জল পড়ছে ছাদের দিক থেকে, শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। ঠিক তখনই অনিরুদ্ধ মেঝেতে খোদাই করা কিছু লেখা দেখতে পেল। 3টার পর আয়নার সামনে দাঁড়িয়েও না। লেখাটা পুরনো, রক্তের দাগের মতো কালচে। তার মাথায় হঠাৎ ঝাঁকুনি লাগলো। এই লেখাটা আগের ভাড়াটিয়া লিখেছিল, শেষ সতর্কবার্তা। আয়নার ভেতরের মেয়েটা আবার দেখা দিল। এবার তার চোখ আছে, কিন্তু চোখের ভেতর ভয়ে জমে আছে। সে কাপা গলায় বলল, আমি বেরোতে চেয়েছিলাম, কিন্তু আয়নাটা আমাকে আটকে রেখেছে। প্রতিদিন কেউ আসে, আর কেউ না কেউ থেকে যায়। তার কথা শেষ হতেই আয়নার ভেতরে আরো মুখ ভেসে উঠল। সবাই চুপচাপ তাকিয়ে। ঘড়িতে রাত 3:07। অনিরুদ্ধ বুঝে গেল, এখান থেকে বেরোতে হলে একটাই উপায়। সে চোখ বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, যদি কাউকে নিতে হয় আমাকেই নাও, আর কাউকে নয়। এক বিকট শব্দ, আয়না ভেঙে পড়ল। সকালবেলা দালালের বাথরুমের দরজা খোলা, ভেতরে কেউ নেই, শুধু আয়নার জায়গায় একটা নতুন আয়না লাগানো, আর আয়নার নিচে নতুন করে লেখা, এখন শান্ত। কিন্তু রাত 3টায় এখনো শোনা যায় জলের শব্দ। অনিরুদ্ধ নিখোঁজ হওয়ার পর ফ্ল্যাটটা 6 মাস খালি পড়েছিল। দালাল অনেক চেষ্টা করেও ভাড়াটিয়া পায়নি। যারা দেখতে আসতো তারা বলতো, বাথরুমে ঢুকলেই মাথা ঘোরে, আয়নায় তাকালে মনে হয় কেউ দেখছে। এখানে নিঃশ্বাস ভারী। শেষমেশ একদিন একজন মেয়ে এল, নাম তৃষা। সে ভয়ের মানুষ নয়, বরং ভয়কে উপেক্ষা করেই বাঁচে। তৃষা প্রথম দিনেই খেয়াল করল, বাথরুমের আয়নাটা একদম নতুন, কিন্তু চারপাশের টাইলসগুলো পুরনো, যেন আয়নাটা বারবার বদলানো হয়। রাতে স্নান করতে গিয়ে সে গুনগুন করে গান গাইছিল। হঠাৎ তার গলার আওয়াজ একটু দেরিতে ফিরে এল। 1 সেকেন্ড দেরিতে। সে থেমে গেল, আবার গুনগুন করল, আবারও একই দেরি। স্নান শেষে আয়নার সামনে দাঁড়াতেই তৃষা দেখল, আয়নার ওপর ভেজা আঙুলে কেউ লিখছে। ধীরে ধীরে ফুটে উঠল শব্দ, তুমি কি একা? তৃষা চিৎকার করল, হ্যাঁ আমি একা।